হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাইকে আমার নতুন ব্লগে স্বাগত জানাই। আর আমার এটি হলো চেরাপুঞ্জির 4th ডে। আর 4th ডেতে আমি কিভাবে চেরাপুঞ্জিতে কাটিয়েছি সব কিন্তু এই ব্লগেই আপনাদের সাথে আমি শেয়ার করব। আজ আমার দিনটা কিন্তু শুরু হলো চেরাপুঞ্জির সানরাইজ দেখে। আমাদের কিন্তু প্ল্যানিং ছিল চেরাপুঞ্জি সাইট সিইং করা, আর চেরাপুঞ্জিতে সাইট সিইং করে আমরা সোজা চলে যাব আজকে গুয়াহাটি। সারাদিনে কি কি সাইট সিইং করবো, কোথায় কত খরচ হয়েছে সব কিন্তু ইনফরমেশন দিতে থাকবো এই ভিডিওতে। তাই ভিডিওটা খুবই কিন্তু ইনফরমেটিভ হতে চলেছে। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। চেরাপুঞ্জিতে ফার্স্ট যে সাইট সিইংটা করবো সেটা কিন্তু চেরাপুঞ্জির এক অদ্ভুত জায়গা। আর সেই অদ্ভুত জায়গাটা কেন বলছি, চলুন তাহলে আপনাদের সাথে জিনিসটা আমি শেয়ার করি। এটা অদ্ভুত জায়গা কারণ এখানে যখন খুব বৃষ্টি হয় তখন কিন্তু এখানে জল থাকে। আর আমি এমন সময় এসেছি যখনও কিন্তু চেরাপুঞ্জিতে বৃষ্টি শুরু হয়নি। আপনারা যখনই ইউটিউব বা ফেসবুকে যখনই দেখেছেন তখনই কিন্তু দেখেছেন যে 7 সিস্টার ওয়াটারফলসে সবসময় জল থাকে, বাট আমি যখন এলাম তখন কিন্তু জল ছিল না। সেই জন্য এটা আমার কাছে খুবই স্পেশাল লাগলো, কেন কি আমি যা যা দেখেছি সব ভিডিওতে কিন্তু প্রচুর জল ছিল, বাট আমি একমাত্র মনে হয়েছে আমার যে আমি আসার পর এই ভিডিওতেই কিন্তু আপনারা দেখতে পাবেন যে কোনো জল নেই 7 সিস্টার ওয়াটারফলসে। জানি সবাই এখানে জল দেখতেই আসে, বাট তখনও পর্যন্ত যখন বৃষ্টি শুরু হয়নি, এটা আমাদের ব্যাড লাক, সেই জন্য আমরা জল দেখতে পাইনি। বাট জল ছাড়াও কিন্তু যে কীরকম হয় এটা কিন্তু আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। চলুন তাহলে দেখে নিন জায়গাটা। এখানে কিন্তু যে ধোঁয়াগুলো দেখতে পাচ্ছেন ওইগুলো অ্যাকচুয়ালি কিন্তু মেঘ, ঠিক আছে। আর এখানে কিন্তু 7 সিস্টার ওয়াটারফলসের চারিদিকে দেখুন একটা ফোঁটা কিন্তু জল নেই। এটা হচ্ছে একদমই যখন বৃষ্টি হয় তখন কিন্তু দারুণ লাগে, কিন্তু বললাম যে আমাদের যেহেতু ব্যাড লাক সেই জন্য জল ছিল না। বাট জল ছাড়াও যখন আমরা দেখলাম এই জায়গাটা পুরোটাই কিন্তু সূক্ষ্ম খাটা পোড়ার মতো থাকে। আর এগুলো হচ্ছে দারুণ লাগছিল। আর দারুণ হচ্ছে চারিদিকে এত হাওয়া দিচ্ছিল, জাস্ট আমি খুব ভালো উপভোগ করলাম। এবার তারপরে এখান থেকে উপভোগ করে আমরা কিন্তু বেরিয়ে গেলাম নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। চলুন এবার তাহলে আপনাদের নেক্সট ডেস্টিনেশনটা দেখাই। এবার আমরা আসলাম মৌসমাই কেভে। এই মৌসমাই কেভ কিন্তু খুবই জনপ্রিয় জায়গা চেরাপুঞ্জি। যারা যারা চেরাপুঞ্জিতে আসবেন তারা কিন্তু মাস্ট ভিজিট এই মৌসমাই কেভ। চলুন আপনাদের মৌসমাই কেভটা ঘুরে দেখাই। এটা হলো মৌসমাই কেভের এন্ট্রান্স। এবার এখান থেকে ঢুকে আমাদের কিন্তু টিকিট কাটতে যেতে হবে। মৌসমাই কেভের টিকিট মূল্য কিন্তু পার হেড 30 টাকা করে, আর চিলড্রেনদের জন্য কিন্তু 10 টাকা করে। এবার এখান থেকে যেতে হবে। যাওয়ার রাস্তায় কিন্তু প্রচুর সিঁড়ি ছিল, আর চারিপাশে কিন্তু প্রচণ্ড ঘন জঙ্গল ছিল। চলুন আপনাদেরকে আমি এবার দেখাই। দেখতে পাচ্ছেন কত সিঁড়ি। তাহলে চলুন এবার কিন্তু আমি একেবারে কেভের সামনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এটি হলো মৌসমাই কেভের এন্ট্রান্স। আর কথায় প্রচলিত আছে এই মৌসমাই কেভ কিন্তু মেঘালয়ে খুবই জনপ্রিয় একটা জায়গা। আর এই মৌসমাই কেভে কিছু কিছু জায়গা খুবই কিন্তু সংকীর্ণ। আসুন এবার তাহলে ঝটপট কেভের ভেতরে প্রবেশ করি, আপনাদের দেখাই কেভটা কীরকম দেখতে। ঢোকার মুখেই কিন্তু প্রচণ্ড বড় বড় বোল্ডারের মতো চুনা পাথরগুলো কিন্তু পড়েছিল, আর খুবই সাবধানে চলতে হচ্ছিল, কেন কি পাথরগুলো এমনভাবেই ছিল, আমাদের এই পাথরগুলো যখন ক্রস করছিলাম রীতিমতো কিন্তু বসে ক্রস করতে হচ্ছিল, এমনভাবে ছিল। আর সবাইকেই কিন্তু বলবো এখানে আসলে অবশ্যই সাবধানে চলাফেরা করবেন, কারণ অ্যাডভেঞ্চার করা ভালো কিন্তু সেটা অবশ্যই সাবধানে করা উচিত।
গুহার ভেতরে যে পাথরগুলো ঝুলে আছে না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি স্ট্যালাকাইট আর স্ট্যালাকমাইট, ঠিক আছে। এইগুলো গুহার ভেতরেই দেখা যায়, কারণ কি অনেক বছর ধরে যখন জল পড়তে পড়তে মানে গুহার ভেতরে তো যখন বৃষ্টি হয় তখন কিন্তু জল জমে যায়, ঠিক আছে। এই জল জমেই কিন্তু এইগুলো অনেক বছর ধরে কিন্তু এগুলো তৈরি হয়েছে, স্ট্যালাকাইট আর স্ট্যালাকমাইট। আর মৌজমাই কেভে কিন্তু খুবই প্রচলিত আছে যে যেখান থেকে আপনারা মানে গুহাটা যে জার্নিটা করছেন সেইগুলো যে মানে ইয়েগুলো কিন্তু এন্ট্রান্সগুলো কিন্তু খুবই ছোট ছোট হয়, দেখতে পাচ্ছেন। আমি যেখান থেকে বেরোচ্ছি সেটা কিন্তু খুবই ছোট একটা জায়গা, ঠিক আছে। ওই জায়গা দিয়ে কিন্তু বেরোতে হবে। আর এরকমভাবেই কিন্তু আমরা হামাগুড়ি দিয়ে তারপরে এরকম স্লিপ কেটে কিন্তু আমরা বেরিয়েছিলাম। খুব মজাদার একটা অ্যাডভেঞ্চার বলতে পারেন। দেখতে পাচ্ছেন কতটা ছোট একটা জায়গা, সেই ছোট জায়গায় কিন্তু বেরোতে কিন্তু হেভি মজা লাগছিল আমাদের। আর অল টোটাল এই মৌজমাই কেভ কিন্তু আমার কিন্তু প্রচণ্ড ভালো লেগেছে। বেশ ভালো একটা অ্যাডভেঞ্চার আমি করলাম জীবনে। আর যদি আপনারা এখানে মেঘালয় আসেন তাহলে কিন্তু অবশ্যই কিন্তু মৌজমাই কেভটা কিন্তু লিস্টে কিন্তু আপনাদের রাখাটা উচিত, কেন কি এই অ্যাডভেঞ্চার কিন্তু সবসময় পাওয়া যায় না, এরকম অ্যাডভেঞ্চার বা এরকম কেভ কিন্তু পাওয়া যায় না। আমি মৌজমাই কেভটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। আর আরোয়া কেভটাও ভালো লেগেছে, কিন্তু মৌজমাই কেভটা আমার বেশি ভালো লেগেছে। আরোয়া কেভে কিন্তু এরকম ছোটোখাটো এরকম সংকীর্ণ জায়গা কিন্তু ছিল না, কিন্তু মৌজমাই কেভটা কিন্তু প্রচণ্ডই সংকীর্ণ জায়গা। দেখেছেন কতটা ছোট, মানে এইটুকুনি জায়গা দিয়ে বেরোতে দারুণ লাগছিল বটে। কেভ থেকে বেরিয়ে আসার পরে দেখেছেন কেভের মানে এক্সিটটাও কিন্তু কতটা ছোট। এবার আমরা যাচ্ছি চেরাপুঞ্জি আরেকটি খুবই জনপ্রিয় একটি জলপ্রপাত দেখতে, তার নাম হচ্ছে নৌখালি ওয়াটারফলস। নৌখালি ওয়াটারফলস কিন্তু খুবই জনপ্রিয় একটা জায়গা। আর যখন বর্ষাকাল হয় তখন কিন্তু এখানকার প্রচণ্ড ভিড় হয়। আর নৌখালি ওয়াটারফলসে দেখতে পাচ্ছেন একটা কিন্তু রামধনুর সৃষ্টি হয়েছিল, এইটাই কিন্তু মানে সচরাচর দেখা যায় না। আর বর্ষাকালে আসলে তো এই জায়গাটা পুরো মেঘেই ঢাকা থাকে। দেখুন জায়গাটা দারুণ লাগবে। সেদিন কি আকাশ ক্লিয়ার ছিল দেখে আমরা এত সুন্দর ঝর্ণাটা দেখতে পেয়েছি। যখন বর্ষাকাল হয় তখন কিন্তু চারিদিক থেকে কিন্তু জলটা পড়ে, আর কিন্তু প্রচণ্ড মেঘে আচ্ছন্ন থাকে যখন বর্ষাকাল হয়। এই ওয়াটারফলসটা দেখার জন্য কিন্তু আপনারা নিচেও যেতে পারেন, নিচে যাওয়ারও কিন্তু রাস্তা আছে। চেরাপুঞ্জিতে আসলে কিন্তু এই ওয়াটারফলসটা মোস্ট রেকমেন্ডেড রইল। এই ওয়াটারফলসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে আপনারা জানাবেন। আর ওয়াটারফলস দেখে কিন্তু আমরা গেছিলাম লাঞ্চ করতে। আমরা কোথায় লাঞ্চ করেছি চলুন এবার দেখাই। আমরা লাঞ্চ করেছিলাম এই পাইন লিফ রেস্টুরেন্টটা মোটামুটি ভালো। আর রেস্টুরেন্টের সবথেকে বেশি আমার ভালো লেগেছে কি বলুন তো, এই ভিউটা। রেস্টুরেন্টে বসে কিন্তু ভিউটা কিন্তু দুর্দান্ত ছিল। আমরা লাঞ্চে নিয়েছিলাম চিকেন কষা আর হচ্ছে ফ্রাইড রাইস, খাবারটা ভালোই ছিল। লাঞ্চ করে এবার কিন্তু আমরা চলে আসলাম নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল কিন্তু ওয়াকাবা ওয়াটারফলস। এই ওয়াকাবা ওয়াটারফলস কিন্তু আমরা যখন মানে দেখেছিলাম যে কী কী জায়গা এক্সপ্লোর করতে হবে, তার মধ্যে কিন্তু এটা একটা রেকমেন্ডেড ছিল, সেই জন্য আমরা এখানে এসেছিলাম। কিন্তু আসার পর সত্যিই যেটা কেন এটা রেকমেন্ডেড সেটা চলুন আপনাদের সাথে যেতে যেতে শেয়ার করি। আমার তো ওয়াটারফলস দেখতে দারুণ লাগে। আর যে ওয়াটারফলসগুলো এরকম সিঁড়িতে নেমে দেখতে হয় সেই ওয়াটারফলসগুলো কিন্তু অ্যাকচুয়ালি খুব সুন্দর দেখতে হয়। চলুন তাহলে আপনাদের সাথে এই ওয়াটারফলসের পুরো জার্নিটা শেয়ার করি, দেখতে থাকুন। আমরা যখন এই ট্যুরটা প্ল্যান করি তখন আমরা চুজ করে নিয়েছিলাম যে কোন কোন স্পটগুলো আমরা কভার করব। তার মধ্যে এই ওয়াকাবা ওয়াটারফলসটাও আমরা তখন রেখেছিলাম। এবার বলি ওয়াকাবা ওয়াটারফলসটা আমরা কেন দেখব। আমাদের যখন গাড়ির ড্রাইভার বলল যে ওয়াকাবা ওয়াটারফলসটা আপনারা দেখতেও পারেন নাও দেখতে পারেন, তো আমি বললাম যে দেখবো না, কারণ যদি রাস্তার উপরে থাকে বলছে না অনেকটা নিচে নামতে হবে। আমি বললাম ঠিক আছে কোনো অসুবিধা নেই।
বলছে আপনারা পারবেন তো? বললাম হ্যাঁ অবশ্যই পারবো, কেন পারবো না, সবাই যদি যায় তাহলে নিশ্চয়ই পারবো। তা বলছি ঠিক আছে তাহলে রাখতে পারেন, কিন্তু তারপরে আমি ভাবলাম যে কেন আমরা দেখবো এই ওয়াকওভার ওয়াটারফলস, কেন মানুষ যায়। তো সব মানে সোশ্যাল মিডিয়াতে সার্চ করার পরে আমি কোনো ভালো রেজাল্ট পাইনি। যাই হোক, সবাই বলেছে এদিক সব প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর এরকম বলেছে, বাট আমি এখানে আসার পর বুঝতে পারলাম এখানে যদি না আসতাম তাহলে কিন্তু এত বড় যে একটা অ্যাডভেঞ্চার আমি কিন্তু করতে পারতাম না। মানে আমার অ্যাডভেঞ্চার করতে খুবই ভালো লাগে, আগেও বলেছি। আর এই যে অ্যাডভেঞ্চার, যে এরকম ভাঙা ভাঙা সিঁড়ি দিয়ে যাওয়া, গাছ শিরশিরিয়ে ওঠা, আমার দুর্দান্ত লাগে। কার কেমন লাগে আমি জানি না, কিন্তু আমার প্রচণ্ড ভালো লাগে। সবাই হয়তো বলবে যে কেন এত রিস্ক নিয়ে যাওয়া। হ্যাঁ, রিস্কই অবশ্যই আছে এখানে, কারণ সিঁড়িগুলো কিন্তু প্রচণ্ডই ভাঙা আর ছোট। বর্ষাকালে এখানে থাকা মানে এখানে আসলে হবে খুবই পিছল হয়ে যাবে, মানে এগুলো ধরে ধরে নামতে হবে। আর রেলিংগুলো কিন্তু খুবই মানে ভাঙা, মানে খুব যে শক্তপোক্ত তা কিন্তু নয়। কিন্তু তাও বলবো এখানে যারা আসবেন তারা কিন্তু অবশ্যই এটাকে লিস্টেড করে রাখবেন। এটা কিন্তু অসাধারণ একটা জায়গা। দেখুন আমি কিন্তু পুরোটা চলে এসেছি, আসার পর এটা একদম ওপর থেকে, একদম ঝর্ণার ওপর থেকে দেখছেন তো, মানে এটা হচ্ছে ঝর্ণার ওপর। এখান থেকে আমি যখন নিচ্ছিলাম দেখুন কি সুন্দর লাগছিল দেখতে। আর সামনে থেকে মানে ক্যামেরা থেকে দেখার থেকেও সামনে থেকে যখন আমি দেখছিলাম জাস্ট অসাধারণ লাগছিল। আমি এখানে অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছি এবং নিজেকে এখানে খুঁজে পেয়েছিলাম। এত সুন্দর লাগছিল যে কি বলবো, অসাধারণ একটা জায়গা। যখন বর্ষাকাল হয় তখন কিন্তু এই জায়গাগুলো পুরো জলে ভরা থাকে, তখন কিন্তু এইখান থেকে এসে আপনারা ফটো তুলতে পারবেন না। হ্যাঁ, দেখতে সুন্দর লাগবে, কিন্তু ওপরে এসে মানে ঝর্ণার উপর থেকে জল পড়ছে এই দেখাটাই কিন্তু এই ওয়াকওভার ওয়াটারফলসের এক অন্যতম মাহাত্ম্য আমার কাছে। জাস্ট দারুণ দারুণ। আর চারিপাশেরটা দেখুন কি দারুণ একটা সিনিক বিউটি, আমার অসাধারণ লেগেছে এই জায়গাটা কিন্তু আপনাদের জন্য আমি রেকমেন্ড করলাম। যারা এখানে আসবেন তারা কিন্তু অবশ্যই এই জায়গাটা একবার ঘুরে যাবেন, না হলে কিন্তু খুব বড় মিস করবেন। চলুন, আমাদের ওয়াকওভার ওয়াটারফলস দেখা হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়ব আমাদের নেক্সট গন্তব্য। আরেকটা ফলস আছে সেই ফলসের উদ্দেশ্যে। আর সেই ফলসে যাওয়ার সময় কিন্তু এরকম সুন্দর একটা রাস্তা ছিল, যে রাস্তার ভিডিও কিন্তু আমি ইনস্টাগ্রাম ফেসবুকে দিয়েছি। যারা আমার ইনস্টাগ্রাম ফেসবুকের পেজ এখনও লাইক করে ওঠেনি তারা অবশ্যই কিন্তু লাইক করে দেবেন। আর আমার ফেসবুক আইডি আর ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। চলুন তাহলে আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাওয়া যাক। যেখানে যাচ্ছি সেটা হচ্ছে অত্যন্ত একটি জনপ্রিয় একটা জায়গা, এলিফ্যান্ট ওয়াটারফলস। এই ফলসের প্রবেশ মূল্য ছিল হচ্ছে 100 টাকা করে। চলুন আপনাদের এই ফলসটা আবার ঘুরে দেখাই। ফলসের 3খানা স্টেপ। যখন ঢোকার সময় ছিল সেটা হচ্ছে আপার, তার মাঝখানে হচ্ছে মিডিল, আর একেবারে শেষ। আমি পুরোটাই ঘুরে দেখেছিলাম, দারুণ লাগছিল। আর নিচে অবশ্যই যাবেন, কিছুটা অনেকটা সিঁড়ি নেমে তারপরে যেতে হবে, কিন্তু যাওয়ার পর কিন্তু একটা দারুণ দৃশ্য দেখতে পাবেন। মানে পুরো ফলসটাই কিন্তু মানে নিচে একদম গেলে তবেই কিন্তু পুরো ফলসটা দেখা যাবে। আপনারা কিন্তু অবশ্যই পুরোটাই নিচে যাবেন। আর বর্ষাকালে তো এখানে অনেক জল থাকে, দেখুন একবার কি সুন্দর লাগছিল দেখতে। এলিফ্যান্ট ওয়াটারফলস পুরোটাই এক্সপ্লোর করে আমরা এবার বেরিয়ে গেছিলাম গুয়াহাটির উদ্দেশ্যে। আর আমাদের আরেকটা স্পট ঘোরার কথা ছিল, কিন্তু যেহেতু আমরা কিছুটা সময় এই ওয়াটারফলসে কাটিয়ে দিয়েছিলাম সেই জন্য আমাদের শিলং ভিউ পয়েন্টটা দেখা হয়নি। শিলং ভিউ পয়েন্টটা কিন্তু অসাধারণ দেখতে। আপনারা মানে চেষ্টা করবেন যাতে একটু সময় বের করে শিলং ভিউ পয়েন্টটা ঘুরে আসতে পারেন। শিলং ভিউ পয়েন্টটা আমাদের যাওয়া হয়নি, ওটা 3টের সময় কিন্তু বন্ধ হয়ে যায়। আমরা এখন যাচ্ছি নীলাচল পাহাড়, আর নীলাচল পাহাড়েই রয়েছে মা কামাখ্যা মায়ের মন্দির। আমরা যেহেতু সকাল সকাল পুজো দেব ঠিক করেছিলাম, সেই জন্য কিন্তু আমরা মন্দিরের আশেপাশেই ছিলাম। আর মন্দিরের আশেপাশে কিন্তু অনেক হোটেল রয়েছে। যারা পুজো দেবেন তারা কিন্তু অবশ্যই মন্দিরের আশেপাশে থাকার চেষ্টা করবেন।
আমার সাথে সাথে আপনারাও দেখে নিন রাতে নীলাচল পাহাড় দারুণ লাগছিল যখন ওপরে উঠছিলাম। এত ক্লান্তির মধ্যেও কিন্তু এই যে স্নিগ্ধতা এত ভাল লাগে। আর রাত্রিবেলায় তো গাড়ি ড্রাইভ আমার এমনিই ভাল লাগে। আর তো যখন গাড়িটা যাচ্ছিল ইন্ডিকেটারগুলো দেখতেও কিন্তু আমার খুব দারুণ লাগছিল। চলুন আপনারাও আমার সাথে সাথে এই রাত্রের ড্রাইভটা এনজয় করুন। আমরা সেদিনকে উঠেছিলাম হচ্ছে ছায়া ভবনে। দেখে নিন ছায়া ভবনের আমরা এই রুমটাতে ছিলাম। আর আমাদের এসি লাগেনি, আমরা এসি ছাড়াই ছিলাম। এসি রুমও এখানে অ্যাভেলেবেল আছে। যদি আপনারা এই হোটেলে থাকতে চান তাহলে কিন্তু আপনাদের আমি নাম্বারটা দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আরও নতুন ভিডিও দিলে আপনাদের কাছে সবার আগে ভিডিওটি পৌঁছে দিতে পারে। পরের ভিডিওটা কিন্তু আরও ইন্টারেস্টিং হতে চলেছে, কেন কি কামাখ্যা মায়ের মন্দিরে কিভাবে পুজো দিতে পারেন আপনারা সমস্ত কিছু কিন্তু আমি ইনফরমেশন দেব। আর আজকের মতো বাই বাই, পরের ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।